এত সুন্দর সুন্দর মাইয়া এখানে আছে, তুমি পাল্টাছো, কখন কি হবে বলা যায় না, দেশের অবস্থাকে বিয়ে দিয়ে দাও। আমরা যদি ইন্টারসেকশনাল লেন্সকে অ্যাপ্লাই করি সেখানে আমরা দেখতে পাচ্ছি নারীর পাশাপাশি এখন পুরুষ প্রস্টিটিউশনও কিন্তু চালু হয়েছে। আমাদের আইন এমনভাবে দেওয়া, এটা লিগালও না, এটা ইললিগালও না, এইটা আরেকটা গন্ডগোল, বুঝলেন। গুড থিং হলো যে এই জার্নিতে আমাদেরকে হেল্প করেছে টেররিজমস ইটালি। ফিউ অফ দ্য ইয়ার্স ছিল ইউরোপিয়ান ইউনিয়নের ফান্ডিং ছিল আমাদের। 2016 সালে এসে আমাদের ফান্ডিংটা শেষ হয়ে গেল এবং 2016 সালে এসে আমি দেখলাম যে আমাদের 30 থেকে 33 জন শিশু আছে। বাকি শিশুদেরকে আমরা লেখাপড়া শিখিয়ে বিভিন্ন প্রফেশনে আমরা স্ট্যাবলিশ করে দিয়েছি। তো রাইট অ্যাট দ্য মোমেন্টে আসলে আমাদের 8-10 জন বাচ্চা আছে যারা নার্সিং করছে, ইন্টারমিডিয়েট করছে, গ্র্যাজুয়েশন করছে। বাট আপনাদেরকে দুইটা গ্যারান্টি দিচ্ছি, কোনো বাচ্চা দে নেভার ব্যাক টু দেয়ার মাদার্স প্রফেশন, নট এ সিঙ্গেল ওয়ান, আমাদের স্টোরিতে নাই। আর একটা হলো সবাই কেউ আর্লি ম্যারেজ করে নাই, বাট এলাকার অনেকে ছিলেন যারা বলছে এই ওয়াইদা এত সুন্দর সুন্দর মাইয়া এখানে আছে, তুমি পাল্টাছো, কখন কি হবে বলা যায় না, দেশের অবস্থাকে বিয়ে দিয়ে দাও। খালি গেলেই মিটিং হলে কয় বিয়ে দিয়ে দাও। আমি কই স্যার, বিয়ে ওয়াজ নেভার বিন এ সলিউশন। কেন 2 দিন পর বাচ্চাটা কোলে নিয়ে ডিভোর্স হয়ে চলে আসবে, 3টা বাচ্চাও কোলে নিয়ে আসতে পারে, 2টা বাচ্চাও কোলে নিয়ে আসতে পারে। সো আমি বললাম আপনারা জাস্ট সাপোর্ট করেন, দেখেন হাউ আই রান দ্য শো। সো সব ছেলেমেয়েরা আপনারা, আমি বলবো যে উপরওয়ালার অশেষ কৃপায় অল আর রিহ্যাবিলিটেটেড ওয়ান্ডারফুল ওয়ে। আমি মূল গবেষণার যে ফলাফলগুলো পেয়েছি সেগুলো একটু শেয়ার করতে চাচ্ছি। প্রথমত, আমরা যখন তাদের কাছ থেকে জানতে চাই যে যৌনকর্মে প্রবেশের বয়সটা কত ছিল, আমরা সর্বোচ্চ দেখতে পেরেছি তারা বলেছে 18 থেকে 21 বছর বয়সে তারা যৌনকর্মে প্রবেশ করেছে। 15 থেকে 17 বছর বয়সে যৌনকর্ম প্রবেশ করেছে এমন বলেছে 26.5%। 11 থেকে 14 বছর বয়সে প্রবেশ করেছে এমন বলেছেন 18.5%। এবং 22 থেকে 25 বছর বয়সে তারা যৌনকর্মে প্রবেশ করেছে এমন বলেছেন 10%। এবং এই বিষয়ে প্রশ্ন করার পরে উত্তর দেয়নি এমন আমরা 8% অংশগ্রহণকারী পেয়েছিলাম। পরবর্তীতে আমরা তাদের যখন বিবাহ এবং বসবাসের তথ্য সম্পর্কে জানতে চাই, আমরা দেখতে পারি যে 200 জন যৌনকর্মীর মধ্যে 129 জন বলেছেন তারা বিবাহিত, 37 জন বলেছেন যে তারা তালাকপ্রাপ্ত এবং 31 জন বলেছিলেন তারা অবিবাহিত। 3 জন আসলে আমাদেরকে কোনো উত্তর জানাতে উৎসাহ প্রকাশ করেনি। আমরা যখন তাদের শিক্ষা এবং কর্মসংস্থান সম্পর্কে জানতে চেয়েছিলাম তখন আমরা জানতে পারি 137 জন যৌনকর্মী বলেছেন যে তারা অপ্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেছেন, 45 জন বলেছেন তারা পড়তে ও লিখতে পারেন, 14 জন বলেছেন প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেছেন এবং 200 জনের মধ্যে আমরা মাত্র একজন পেয়েছিলাম যিনি হচ্ছে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছে এবং একজন পেয়েছি যে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করতে পেরেছিলেন। যতক্ষণ পর্যন্ত না আমরা লিগ্যাল বৈধতা দিচ্ছি, সোশ্যাল বৈধতা কিন্তু কখনো এস্টাবলিশ করা সম্ভব নয়। তো এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম চ্যালেঞ্জ। ওইটার যদি আমরা একটা সলিড ডিসিশনে পৌঁছাতে পারি তাহলে অটোমেটিক্যালি এটার সাথে কানেক্টেড ইস্যুগুলো একটা সলিউশন আমরা পেতে পারি। আমরা যদি ইন্টারসেকশনাল লেন্সকে অ্যাপ্লাই করি সেখানে আমরা দেখতে পাচ্ছি নারীর পাশাপাশি এখন পুরুষ প্রস্টিটিউশনও কিন্তু চালু হয়েছে। তাদেরকে আমরা ইনকর্পোরেট করছি কিনা, ডিসেবল মানুষকে ইনকর্পোরেট করছি কিনা, আমরা এখানে যে এইজেড মানুষ তাদেরকে ইনকর্পোরেট করছি কোন আঙ্গিকে, এবং এখানে আমরা হিজড়া জনগোষ্ঠীকে কিন্তু আনছি না। আমরা ইনক্লুসিভ অ্যাপ্রোচের কথা এত জোরে সোরে বলি, এসডিজিকে একদম টার্গেট এই মুহূর্তে আমাদের অ্যাচিভ করতে হবে, কিন্তু আমাদের বাকি কাজগুলোর মধ্যে যে এত ছাড়া ওই জায়গাগুলোতে আসলে আমাদের এমফাসাইজ করা দরকার। আমি বলতে চাই 100% না হলেও 90 তো বটেই আমার আন্দাজে, যে দে আর সোল্ড ইন্টু প্রস্টিটিউশন। নো ওয়ে যে ইচ্ছা করে তারা ঢুকেছে ওখানে। ইচ্ছা করে ঢোকার কথাটা ওই দলিলে আছে। আমি 18 বছর বয়স, অন্য কোনো কিছু নাই বলে আমি ইচ্ছাকৃত এই এই ইয়েতে ঢুকেছি। দ্যাটস এ ফার্স্ট। কারণ আইনে, আমাদের আইন এমনভাবে দেওয়া, এটা লিগালও না, এটা ইললিগালও না, এইটা আরেকটা গন্ডগোল, বুঝলেন। আর হেলথের কথা বলবেন, ইয়েস ইউ গিভ হেলথ ফ্যাসিলিটিস, ইউ গিভ সার্টিফিকেটস ফর দেম, ফর হুম। বারবার হিসাব করছি যে 1,40,000 বা কিছু, ফ্লোটিংয়ের হিসাব কিন্তু আমাদের কাছে অত নাই, প্রচুর কিন্তু ফ্লোটিং সেক্স ওয়ার্কার। এবং এই 24-এর গণ অভ্যুত্থানের পরে তারা তো রাস্তায় হচ্ছে যেতে পারে নাই, এখন তাদের ইনকাম সোর্স তো এটা, সে যদি ইনকাম না করতে পারে তাহলে সে খাবে কি? তখন আমরা সংহতির পক্ষ থেকে মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ,
উনি আমাদেরকে আমরা ওনাকে একদম শ্রদ্ধা ভরে স্মরণ করি। উনি এত সহযোগিতা করেছেন আমাদেরকে। ওনার কাছে আমরা 2094 জনের ওনার সাথে আমরা দেখা করলাম যে কি করা যায়। আমরা সংহতির পক্ষ থেকে যৌনকর্মীরা সহ আমরা একসাথে গিয়েছিলাম। আপনারা এখানে আজকে একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেছেন এবং আসলে এটি একটি ডাইনামিক সিচুয়েশন। এই গবেষণা কার্যক্রম অব্যাহত থাকা দরকার এবং গবেষণা কার্যক্রম অব্যাহত রাখার জন্য আপনারা যদি সরকারের সহযোগিতা প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রে সরকারের সহযোগিতার সুযোগ রয়েছে, সেটি পেতে পারেন। আর সামগ্রিকভাবে বিষয়টিতে আমাদের অনেকগুলো মন্ত্রণালয়ের স্টেক রয়েছে। আজকে এই রাউন্ড টেবিলে যে বিষয়গুলো আলোচিত হলো এবং যে বিষয়গুলো আমি এখানে বললাম বা আমি নিয়ে গেলাম, সেগুলো আমি সচিব মহোদয়কে এবং আমার মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের নজরে নিয়ে আসবো। স্বামী বিদেশ চলে যায় বউকে রেখে, স্বামী কি ওখানে গিয়ে কি বসে থাকে নাকি? সে ওখানে কোনো যৌনকর্মী বাড়িতে গিয়ে উঠে, কিন্তু বউ যদি কারোর সাথে পরকীয়া করে তাইলেই মাথা খারাপ হয়ে গেছে, সে নারী। তাহলে নারীরা এই প্রফেশনে ভিকটিম হিসেবে আপনারা দেখাচ্ছেন, কিন্তু নারীকে মর্যাদার জায়গায় থেকে যদি এই প্রফেশনে দেখান তাইলে কিন্তু এই সব সমাধান হয়ে যাবে। সেই সমাধানের জায়গাটা আমাদের খোঁজা দরকার। সেটা আমরা কিভাবে খুঁজবো? কোন ওয়েতে? যেখানে যৌনকর্মীদেরকে একটা সামাজিক মর্যাদা দেওয়া দরকার। তারা যে কাজটা করে সে কাজটার একটা মর্যাদা দেওয়া দরকার। সে কাজের মর্যাদা কি কখনো আপনারা ভাবেন? সবসময় বলেন অসামাজিক কাজ। কোনটা সামাজিক কোনটা অসামাজিক? আমাদের আইনের ভাষায় যেটাকে বলে এটা সংঘবদ্ধ অপরাধ। তার একবার রুট লেভেল থেকে একদম সর্দারনি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এই সর্দারনিদের লোক থাকে। যে মেয়েটাকে একটা মেয়ের সাথে যে 10টা থেকে 12টা পুরুষকে তারা মেলামেশা করাচ্ছে, সে দিন শেষে তার ইনকাম কত? 5 থেকে 10,000 টাকা, যা একজন গার্মেন্টস কর্মীর থেকেও কম। যেটা আমাদের যারা অফিস হাউস মানে আমাদের বাসায় কাজ করে তার থেকেও সে কম টাকা বেতন পাচ্ছে। আমার 2টা বাচ্চার দিক দেখে এখন দেখুন হাজার হাজার মেয়ে, হাজার হাজার বাচ্চা কাচ্চারা তারা মানুষের মতন মানুষ হয়ে যেতেছে। আমার বাচ্চাদেরকে আমি মানুষ করতে পারিনি। আমার 2টা ছেলে, পরে একটা হয়েছে 3টা ছেলে ওদের মতন ওরা করে ধরে খাইতেছে। কেউ অটো চালাইতেছে, কেউ রিক্সা চালাইতেছে, কেউ বড় গাড়ির ডিউটি করতেছে। আর আমি এই জায়গায় নরক জায়গায় এখনও পড়ে রয়েছি। একটা মানবিক বিষয়, তারা তো নিজ ইচ্ছে আসেনি। জয়া আপা বললেন তারা তো পরিস্থিতির শিকার হয়ে আসছেন। মারা যাওয়ার পর তাদের কেউ জানাজা দিতে চায় না, কবরস্থ করাটা খুব কষ্টকর হয়ে পড়ে। এক পুলিশ আপা এখানে আছেন, একজন ওসি সাহেবের একটা উদ্যোগ ছিল, একজন যৌনকর্মীকে উনি জানাজা এবং কবরস্থ করার ব্যবস্থা করছেন। ওটা দেশে খুব আলোচনা হয়েছে। যারা নীতি নির্ধারক আছেন তারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন আমাদের জন্য ভালো হয়, কারণ এখানে সর্বশেষও কিছু পয়েন্ট আসতে পারে, হয়তোবা তারা নোট নিলে তারা যখন পলিসি মেক করেন তখন এটা বলতে পারেন।